হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পর্ষদের টেস্ট পেপারের নেক্সট যে পেপারটা বা নেক্সট যে সেটটা সেটা আমরা করব। এটা 2 নম্বর সেট। কোন স্কুল থেকে দিয়েছে দেখো, মাতিকুন্ডু হাই স্কুল। ওকে, তো ফার্স্ট যে কোয়েশ্চেন সেটা কি বলছে, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়। দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু এবিটিএতে কিন্তু অনেক করেছো তোমরা, জানো নিশ্চয়ই কোনটা হবে। তাহলে আগে জানতে হবে জীবাশ্ম জ্বালানিটা কি। জীবাশ্ম জ্বালানি বলতে দেখো, জীবাশ্ম থেকে জ্বালানি উৎপন্ন হয়, মানে মানে কোনো প্রাণী যদি লক্ষ লক্ষ বছর ধরে যদি মাটির নিচে যদি চাপা পড়ে থাকে, তাহলে সেই প্রাণী থেকে কি হয়, তেল ঝরতে থাকে। তাহলে সেই তেলগুলোই কি আমরা পেট্রোল হিসেবে পেয়ে থাকি, আমরা পেট্রোল ডিজেল সেই হিসেবে পেয়ে থাকি আমরা। তারপরে যদি লক্ষ লক্ষ বছর ধরে যদি তোমার কাঠ গাছ যদি ধরো মাটির নিচে চাপা পড়ে থাকে, তাহলে সেখান থেকে আমরা কয়লা পেয়ে থাকি। ক্লিয়ার হয়েছে? তো সেটাই। তাহলে এইখানে দেখো কোনটা বলছে জীবাশ্ম জ্বালানি নয়। এই গোবর গ্যাস কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়। এটা কি, গোবর থেকে আসে। গোবর তোমরা সবাই জানো, গোবরটা কি, আমাদের যে গোমাতার পটি থেকে তোমরা কিন্তু গ্যাস উৎপন্ন করতে পারো। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 ATM চাপে 2 মোল হাইড্রোজেনের আয়তন কত। তাহলে 1 ATM চাপে 2 মোল হাইড্রোজেন, মানে তোমার যে অ্যাটমসফেরিক প্রেশার, হ্যাঁ সেটা কত, 1 ATM। সেই চাপে বলছে 2 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন কত। একদম সিম্পল কোয়েশ্চেন। তোমাকে যদি বলতো, দেখো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা মানে কি, এসটিপিতে বলে দিয়েছে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ওকে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারের তোমরা নিশ্চয়ই জানো, এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার কাকে বলে আমরা, যখন টেম্পারেচারটা 0 ডিগ্রি সেলসিয়াস হয় সেটাকে বলে আমরা স্ট্যান্ডার্ড টেম্পারেচার। আর স্ট্যান্ডার্ড প্রেশার কাকে বলে আমরা, যখন প্রেশারটা 1 ATM হয়, মানে অ্যাটমসফেরিক প্রেশারের সঙ্গে যখন সমান হয়, সেটাকে বলি কি আমরা স্ট্যান্ডার্ড প্রেশার। তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড স্ট্যান্ডার্ড প্রেশার মানে কি, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 ATM। এই যে কথাটা লিখেছে, এই কথার মানেই কিন্তু এসটিপি। এগুলো তোমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, এই কথাটা মানে কি, এসটিপিতে তোমাকে বলে দিয়েছে। তাহলে এসটিপিতে এই কোশ্চেনটা এরকমও করতে পারতো যে এসটিপিতে 2 মোল হাইড্রোজেনের আয়তন কত। তোমরা হয়তো মুখস্থ করে ফেলো এসটিপি মানে, ঠিক আছে এরকম হয়। এসটিপি মানে কি সেটা বোঝো, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড কি প্রেশার। টেম্পারেচার কত হয়, স্ট্যান্ডার্ড টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আর স্ট্যান্ডার্ড প্রেশার কত হয়, 1 ATM হয়। তাহলে এটা কি বলে আমরা এসটিপি। আচ্ছা, এবার কি বলছে, 2 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন। আমরা অ্যাভোগাড্রো সূত্র পড়েছিলাম না, বলছে 1 মোল যদি তুমি কোনো গ্যাস নাও, ঠিক আছে, 1 মোল গ্যাসের যে আয়তন হয় সেটা কত, 22.4 লিটার। আয়তন বলেছে তাই আমি আয়তনের কথা বলছি। বা 1 মোলের যদি 1 মোলের মধ্যে কতগুলো অণু রয়েছে বা পরমাণু রয়েছে, সেটা কি অ্যাভোগাড্রোর সংখ্যা বলবে তুমি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আর 1 মোলে কি, তার হাইড্রোজেন যদি নাও তুমি, তার কি তুমি ওজনটা পেয়ে যাবে তুমি, বুঝতে পারলে। যেমন H2, হাইড্রোজেন গ্যাস যদি বলে H2, ঠিক আছে, 1 মোল হাইড্রোজেন গ্যাসের ভর কত হবে বলো, নিশ্চয়ই 2 রয়েছে, তাহলে কি 2 গ্রাম হবে। ক্লিয়ার হয়েছে? এই জিনিসগুলো তোমরা জানো। আচ্ছা, তাহলে এখানে 1 মোলের যে আয়তন সেটা 22.4 লিটার হয়। তাহলে 2 মোলে কত হয় বলো, জাস্ট সিম্পল মাল্টিপ্লাই করে দাও। তাহলে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি আমরা, তাহলে কত হবে, 44.8 লিটার হবে, তাই না? তাহলে অপশন ডি তোমার কারেক্ট অ্যান্সার হলো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে, এসটিপি বলতে বোঝায়, বলতে যে উষ্ণতা বোঝায় তার মান নিকটতম পূর্ণ সংখ্যায় লেখো। এখানে দেখো কেলভিন স্কেলে বের করতে বলেছে। আমি একটু আগেই বোঝালাম যে এসটিপিতে যে টেম্পারেচারটা হয় সেটা কত হয়, 0 ডিগ্রি সেলসিয়াস হয়, রাইট। তাহলে সেলসিয়াস থেকে তোমরা কেলভিনে আসতে পারো, তাই না, রিলেশন জানো। সেলসিয়াস আর কেলভিনের মধ্যে রিলেশন কি বলি আমরা, যে টি হচ্ছে তোমার কি কেলভিন স্কেলে, মানে পরম উষ্ণতা। তাহলে এটা ইকুয়ালটা আমরা লিখি স্মল টি তোমার ডিগ্রি সেলসিয়াসে লিখে থাকি প্লাস 273। ওকে, তাহলে এটাকে 0 ডিগ্রি করে দাও, 0 ডিগ্রি 0 ডিগ্রি হবে, 0 হবে প্লাস 273, এত কি কেলভিন। ওকে, তাহলে 273 কেলভিন। তাহলে পরম বলছি এসটিপিতে যে টেম্পারেচার তুমি পাবে ইন কেলভিন স্কেল, তুমি বলবে 273 কেলভিন। ক্লিয়ার হয়েছে?
আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা দেখো, বলছে প্রদত্ত ধাতুগুলির কোনটির প্রসারণ গুণাঙ্ক নিম্নতম হওয়ায় বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। দেখো, ইনভারের যে প্রসারণ গুণাঙ্ক সেটা নিম্নতম হয়। ইনভারটা সাধারণত তৈরি হয়ে থাকে কি দিয়ে? লোহা প্লাস নিকেল, এদের যে সংকর ধাতু, এটাকে বলে আমরা ইনভার। এর যদি প্রসারণ তুমি দেখতে যাও খুবই কম, মানে নগণ্য হিসেবেই ধরা হয়ে থাকে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাই এটাকে কিন্তু নানাবিধ কাজে আমরা ব্যবহার করে থাকি, কারণ এর প্রসারণটা কম হয়। মানে যেসব কাজে ধরো অবজেক্টের প্রসারণ মানে কম দরকার, সেসব কাজে তুমি জিনিসটাকে ব্যবহার করতে পারবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা বলছে দন্ত চিকিৎসক মুখের মধ্যে দাঁত দেখতে ব্যবহার করেন, সিম্পল জিনিস বলো কোনটা হবে? অবতল দর্পণ ব্যবহার করে, কারণ অবতল দর্পণে কি ইমেজটাকে বড় দেখায়, তাই না? অবতল দর্পণে ইমেজটাকে বড় দেখায়, তাই অবতল দর্পণ ইউজ করা হয়ে থাকে। তারপরে তুমি দেখবে ইসে কী বলে সেলুনে দেখবে, মানে আগেকার দিনে বেশি ইউজ করা হতো, এখন সাধারণত নর্মাল মিরর ইউজ করা হয়ে থাকে। তো সেলুনে কী করতো? অবতল দর্পণ লাগিয়ে দিত, যার ফলে কি দাড়ি কাটতে সুবিধা হতো, কারণ মুখটাকে বড় দেখাতো। তো এবার যদি হতো যে ছোটো কোনো একটা দাঁড়িয়ে দিয়ে গেলো, তাহলে কাবাচে চাইতে পারতো, মানে বড় বড় দেখায়, বুঝতে পারলে? তাই জন্য অবতল দর্পণ ইউজ করা হয়ে থাকতো, সাধারণত অবতল দর্পণ ইউজ করা হয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা কী বলছে? আলোর প্রতিসরণের ক্ষেত্রে কাছ থেকে বায়ু মাধ্যমে যাওয়ার সময় আলোকরশ্মির আপতন কোণ 0 ডিগ্রি হলে বিচ্যুত কোণ কত হবে? তাহলে জিনিসটা বোঝা হবে ভালো করে। ধরো এটা তোমার রয়েছে, এটা একটা মিডিয়াম 1 আর দিস ইজ মিডিয়াম 2। ক্লিয়ার হয়েছে? এই যে এটা যেটা টানলাম, এটা কি অভিলম্ব, মানে তোমার একটা আলোকরশ্মি আসছে, আমি জাস্ট আগে ফিজিক্স, জেনারেল ফিজিক্সটা বলছি। তার একটা আলোকরশ্মি আসলো, এই এসে পড়লো, হলো, তাহলে এই রশ্মিটা এসে পড়লো, যে পয়েন্টে পড়লো সেই পয়েন্টে যদি আমি একটা লম্ব টানি, সেটা কি অভিলম্ব বা নর্মাল বলা হয়। তো দিস ইজ কল নর্মাল, বা তোমরা অভিলম্ব পড়েছো, রাইট? আর এইখানে যে অভিলম্বের সঙ্গে অ্যাঙ্গেল করলো, দ্যাট ইজ কল ইনসিডেন্ট অ্যাঙ্গেল। আচ্ছা, যদি মিডিয়াম 1টার থেকে মিডিয়াম 2টা ঘন হয়, যদি ঘন হয় মিডিয়াম 2টা, তাহলে কি হবে? অভিলম্বের দিকে সরে আসবে, এটা বলে প্রতিষ্ঠিত হলো, মানে প্রতিসরণ হলো। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এটাকে বলবো আমরা কি? প্রতিসরণ কোণ। ওকে, রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল। ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল। ওকে, যদি ঘটনাটা এরকম হতো যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে এলো, তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যেত, বুঝলাম, কোনো অসুবিধা নেই। আমাদের কিন্তু অন্য কিছু বের করতে বলেছে, তাই না? এই চ্যুতি দেখতে বলেছে। আগে ফিজিক্সটা বোঝো। যদি ধরো কোনো মিডিয়াম না থাকতো, মানে এই মিডিয়ামটা আর এই মিডিয়ামটা যদি সেম হতো, তাহলে কি হতো? রশ্মিটা এইভাবেই বেরিয়ে চলে যেত, সিম্পল কথা, তাই না? তাহলে এই পুরো যে অ্যাঙ্গেলটা, পুরো অ্যাঙ্গেলটা কত? মানে আই, বিপ্রতীপ কোণ। এটা যদি আই হয়, এটাও আই হবে, বিপ্রতীপ কোণ। তাহলে দেখো, কিন্তু বেরিয়েছে কোনটা দিয়ে? এইটা বেরিয়েছে, যাওয়ার কথা ছিল এটা, কিন্তু গেল এটা দিয়ে। যাওয়ার কথা ছিল এটা, কিন্তু গেল এটা দিয়ে। তাহলে এইটুকুনি অ্যাঙ্গেল দেখো ডেভিয়েট হয়ে গেছে, তাহলে এটাকে বলি আমরা ডেভিয়েশন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। ওকে, মানে বিচ্যুতি কোণ, বুঝতে পারলে? তাহলে এর ভ্যালুটা কত হয় বলো? পুরোটা কত? আই, এইটুকুন কত? আর। আই থেকে আর, মানে আই থেকে আর বাদ দিয়ে দাও, তাহলে তোমার কি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন পেয়ে যাবে। তাহলে এটা কি তোমার এই কী বলে বিচ্যুতি কোণের মান। ওকে, মানে ফিজিক্যালি এটা আমরা বুঝি। এইবার আমাদের কোশ্চেনটা কী বলেছে সেটা বোঝো। ইনসিডেন্ট অ্যাঙ্গেল বলে দিয়েছে কত? 0 ডিগ্রি। 0 ডিগ্রি বলে দিয়েছে, এই যে 0 ডিগ্রি। তাহলে ইনসিডেন্ট অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়, তাহলে তোমাকে ক্যালকুলেট করতে হবে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল কতখানি হবে, তাই না? ইনসিডেন্ট অ্যাঙ্গেল 0, মানে তাহলে তোমাকে সবার আগে যেটা বুঝতে হয় সেটা কি? এই যে অ্যাঙ্গেলটা কার সাথে বলি আমরা? অভিলম্বের সাথে, নর্মালের সাথে, তাই নয় কি? তাহলে ইনসিডেন্ট অ্যাঙ্গেল 0 মানে কি? পুরো এইভাবে রশ্মিটা পড়লো, পুরো খাড়া পড়লো, যে প্লেনটা রয়েছে সেই প্লেনটার উপর কি পুরো খাড়া রশ্মিটা পড়লো, খাড়াভাবে পড়লো, মানে অভিলম্বের সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে, বুঝতে পারলে? তার মানে কি অভিলম্ব বরাবর রশ্মিটা পড়লো। যদি এটা হয়, তাহলে কি হয়? অভিলম্ব বরাবরই বেরিয়ে চলে যায়, মানে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলও 0 হয়। তাহলে আই যদি 0 হয়, আরটাও 0 হবে, তাহলে ডেল্টা কত হয় ভাই? আই মাইনাস আর, মানে 0 হবে। তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কত হবে বলো? 0 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? ওকে,
নেক্সট কোশ্চেনটা দেখো, বলছে ফ্যারাডের সূত্র দুটি ব্যাখ্যা করে। আচ্ছা, ফ্যারাডের সূত্র দুটি কি ব্যাখ্যা করে, বলো কি ব্যাখ্যা করে? ফ্যারাডের সূত্র মানে কি? ফ্যারাডের সূত্র তুমি মানে কি পাও তুমি ফ্যারাডের সূত্র থেকে, সেটাকে ভালো করে বোঝো। ফ্যারাডের সূত্র থেকে তুমি কি পাচ্ছ? মেনলি একটা ম্যাগনেট তুমি নাও, তাই তো, নর্থ পোল না, একটা সাউথ পোল না, একটা লুপ নাও। লুপের মধ্যে দিয়ে কী হয়, এই ম্যাগনেটটা যখন তুমি মুভ করাও তখন কি এর মধ্যে দিয়ে কি ম্যাগনেটিক ফ্লাক্সগুলো লিঙ্ক করে, তাই তো। এই ম্যাগনেটিক ফ্লাক্স টাইমের রেসপেক্টে চেঞ্জ হলে কি হয়, এই তারটার মধ্যে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স জেনারেট করে, মানে একটা ভোল্টেজ জেনারেট করে এক কথায় বলতে গেলে। বাট ভোল্টেজ আর ইলেকট্রোমোটিভ ফোর্সের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, মানে তড়িৎচালক বল আর ভোল্টেজের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। বাট মানে আকাশ পাতাল বলবো না ঠিক, মানে একটা স্লাইট পার্থক্য রয়েছে, মানে ডেফিনেশন অনুসারে তোমাকে বুঝতে হয় জিনিসটা। তোমরা যদি জিনিসটা না জেনে থাকো, আমার কোনো একটা ভিডিওতে আছে, খুব সুন্দর করে আমি বুঝিয়েছি, তবে একটুখানি বলে দেবো, অসুবিধা কিছু নেই। মানে এখানে ইলেকট্রোমোটিভ ফোর্স জেনারেট হয়, এদের ইউনিট কিন্তু সেম, ভোল্টেজের ইউনিটই হবে, মানে ভোল্ট হবে। সেটা কি হয় নাকি d∅/dt হয়, মানে টাইমের রেসপেক্টে ফ্লাক্সের চেঞ্জ হয়। আর মাইনাস সাইন দিয়ে এখানে একটা লেঞ্জের সূত্রের জন্য, কারণ কি নিজের সৃষ্টির কারণকে বাধা দেয়, তাই সেটাকে বলে আমরা মানে বাধা দিচ্ছি, তাই না মাইনাস আসে, এটা লেঞ্জের সূত্র থেকে আসে। তাহলে এটা হচ্ছে তোমার কি, মানে ফ্যারাডে অ্যান্ড লেঞ্জেস ল কম্বাইন্ড ফর্ম এটা। ওকে, এইবার এখান থেকে তুমি কী পাচ্ছ দেখো, ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, আবার এখানে দেখো এই ফাইটার মধ্যে কি ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, কারণ ফাই মানে কি হয়, ইন্টিগ্রেশন B.dA, তাহলে ফাইটার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। আর এটা কি ইলেকট্রোমোটিভ ফোর্স কারেন্ট, এখানে ইলেকট্রিক ফিল্ড পাবো এখান থেকে আমরা। তাহলে দেখো ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুটোই রয়েছে, তাহলে এখান থেকে সাধারণত আমরা যেটা পাই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। মানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলে একটা চ্যাপ্টারই থাকে, জানো তো, সেই চ্যাপ্টারের আন্ডারে আমরা ফ্যারাডেস ল পড়ে থাকি, বুঝতে পারলে। তাহলে এই যে ফ্যারাডের সূত্র দুটি ব্যাখ্যা করে কি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, মানে আবেশ, এইটা তোমার কারেক্ট অ্যান্সার হবে, বুঝতে পারলে। আচ্ছা, আমি এক কথা একটু বলে দিই, তড়িৎচালক বল আর ভোল্টেজের মধ্যে পার্থক্য কী। তড়িৎচালক বল হচ্ছে গিয়ে মুক্ত বর্তনীতে যে ভোল্টেজটা তুমি পাবে সেটাকে তড়িৎচালক বল বলে। মানে একটা ব্যাটারি কিনে নিয়ে আসলে, সেই ব্যাটারির যদি দুই প্রান্তে তুমি ভোল্টেজ মেজার করো, মানে বা তুমি যদি ব্যাটারির গায়ে লেখা দেখবে তুমি 5 ভোল্ট লেখা থাকে, 5 ভোল্ট হচ্ছে কি তার কি তড়িৎচালক বল, মানে ভেতরের একদম, কোনো বাইরে বাইরে মানে কোনো লোড, এক্সটার্নাল কোনো লোড কানেক্ট করো নি, তার সাথে কোনো টুনি বাল্ব কানেক্ট করো নি, তার সাথে কোনো কিছু কানেক্ট করো নি, মানে উইদাউট কানেকশন, বুঝতে পারলে, একদম ফ্রি অবস্থায়, মুক্ত অবস্থায় তার যে ভোল্টেজটা পাওয়া যায় সেটাকে বলে আমরা তড়িৎচালক বল। আর ভোল্টেজ কাকে বলে, যখনই তুমি সেই ব্যাটারি, মানে ধরো একটা ব্যাটারি তুমি নিয়ে এসছো, এই ব্যাটারির সাথে যখন তুমি মানে এই অবস্থায় রয়েছে, মানে এটা ইলেকট্রোমোটিভ ফোর্স, যখন তুমি এর সাথে একটা কি রেজিস্ট্যান্স যুক্ত করো, তখন কি এর অ্যাক্রস একটা ভোল্টেজ ড্রপ পড়বে, সেটা হচ্ছে তোমার ভি, এটা ভোল্টেজ। তাহলে কি বদ্ধ বর্তনে তুমি ভোল্টেজ পাও, মুক্ত বর্তনে তো তুমি কি ইলেকট্রোমোটিভ ফোর্স পাও, এইটুকু বুঝে নাও তাহলে হয়ে যাবে। এখানে একটা রিলেশন রয়েছে ইকুয়াল টু কত, সরি, ভি ইকুয়াল টু ই মাইনাস আইআর, এটা তুমি পাও। সে একই ব্যাপারে ইকুয়াল টু ভি প্লাস আইআর লিখতে পারি আমরা। এখানে আই ইন্টু আর, আইটা হচ্ছে তোমার কি কারেন্ট, আরটা কি বলতো, যে ব্যাটারিটা তুমি নিচ্ছ না, সেই ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, সেখানে তো মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রয়েছে, তার তো একটা নিজস্ব একটা রেজিস্ট্যান্স রয়েছে রে বাবা, তাহলে রোধ পাবো আমরা। এইটাকে বলে থাকি আমরা কি লস্ট ভোল্ট, নষ্ট ভোল্ট। কারণ কি যদি এটা আর এর মান যদি 0 হতো, মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি 0 হয়ে যায়, এনিহাউ আইডিয়াল যদি কেস তুমি কনসিডার করো, তাহলে মানে এই ইন্টারনাল যে রেজিস্ট্যান্স সেটা কি 0 হয়ে যাবে, তাহলে 0 হয়ে গেলে কি এই যে ভোল্টেজ আর ইলেকট্রোমোটিভ ফোর্স সেম হয়ে গেল, বুঝতে পারলে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা কী বলছে দেখো, বলছে 226, হ্যাঁ, আর এ 88 তেজস্ক্রিয় পরিবর্তনে এই পরিমাণ পরিণত হলো, ঠিক আছে, ভালো করে বলছো জিনিসটা। প্রথমে দেখো অ্যাটমিক নাম্বারটা সেম আছে কি পাল্টে গেছে। অ্যাটমিক নাম্বার দেখো আর এর ক্ষেত্রে 88 আর আর এন এর ক্ষেত্রে 86, মানে দুটো কমে গেছে, মানে যে পার্টিকেলটা উৎপন্ন হবে, ধরো আমি এক্স পার্টিকেল উৎপন্ন করছি, মানে এখান থেকে এটাতে পরিবর্তন হয়েছে, মানে কোনো একটা পার্টিকেল এখান থেকে বেরিয়েছে নিশ্চয়ই, একটা পার্টিকেল নিশ্চয়ই বেরিয়েছে, কী পার্টিকেল বেরিয়েছে সেটা তোমাকে ক্যালকুলেট করে দেখাচ্ছি আমি। ধরো তো এটা আর এ 88 226,
এখান থেকে তাহলে কি হচ্ছে প্রথমত হচ্ছে RN86 222 হলো, এটা হচ্ছে। তাহলে দেখো এখানে দেখো যদি ব্যালেন্স করো সেম নেই, তাই না? ব্যালেন্স করলে কিন্তু সেম নেই। তাহলে সেম করতে গেলে কী করতে হবে আমাকে? দেখো এখানে একটা পার্টিকেল ইমিশন হচ্ছে, সাপোজ ধরলাম এই এক্স ধরলাম, আমি জানি না এক্স কী হবে, বাট আমি ক্যালকুলেট করে দেখবো এক্স কী হবে। তাহলে এখানে মাস নাম্বার ছিল 226, এখানে মাস নাম্বার দেখো 222, তাহলে 4 হবে এখানে একটা, মানে এটা মাইনাস এটা করে দাও, তাহলে সেটা এখানে করে লিখতে পারো তুমি 4। তাহলে এবার দেখ 222 আর এই 4, এটা যদি তুমি যোগ করো তাহলে কি 226 পাবে, মিলে গেল, বুঝতে পারলো? এখান থেকে 88 আর এখান থেকে 86, তাহলে এখানে কি তুমি একটা 2 যোগ করে দাও, তাহলে এই 88 আর 2 যোগ করলে তুমি 86 আর 2 যোগ করলে তুমি 88 পেয়ে যাচ্ছ। ক্লিয়ার হয়েছে? তাহলে এই পার্টিকেলটা উৎপন্ন করছে, এটা কি দেখো অ্যাটমিক নাম্বার কত বলছে 2, হাইড্রোজেন হিলিয়াম, তাই না? তাহলে মানে হিলিয়াম পাবে তুমি, হিলিয়াম বুঝলাম 2 + 4 পেলে, আর এটাকে বলে থাকি আমরা কি আলফা পার্টিকেল। ক্লিয়ার হয়েছে? এটাকে আমরা বলে থাকি আলফা পার্টিকেল, আলফা কণা। তাহলে এটা তোমার আনসার হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে কোনটি ক্ষার ধাতু নয়? সিজিয়াম, রুবিডিয়াম, পটাশিয়াম, এরা সবই প্রথম শ্রেণীতে রয়েছে, সুতরাং এগুলো সবই ক্ষার ধাতু। বাট অ্যালুমিনিয়াম কিন্তু ক্ষার ধাতু নয়, অ্যালুমিনিয়াম ক্ষার ধাতু নয়। বলছে কোনটির তড়িৎ পরিবহনের ক্ষমতা নিম্নতম? দেখো তড়িৎ পরিবহন করে কখন বলো তো? যখন হচ্ছে কি সেটা গলিত অবস্থায় থাকে, মানে ধরো তুমি লবণ নিলে, হ্যাঁ, লবণ একটা সলিড, তুমি সেখানে যদি তুমি কারেন্ট পাস করাতে চাও, দেখবে মানে ধরো এরকম লবণ নিয়েছো, এরকম লবণ, এটা লবণ, এখানে ব্যাটারি এক প্রান্ত দিলে, এবার এখানে দিলে ব্যাটারি এক প্রান্ত দিলে, ঠিক আছে, দিয়ে এইখানে তুমি এটা কী করলে টুনি বাল্ব লাগিয়ে দিলে, মানে এরকম তো টুনি বাল্ব লাগিয়ে দিলে, তুমি দেখবে এখানে কিন্তু কারেন্ট পাবে না। তুমি বলো তো লবণ দিয়েছি ভাই, কারেন্ট পাওয়ার কথা না। লবণটা কি তোমার কঠিন অবজেক্ট, সেখানে স্পেস রয়েছে, ঠিক আছে, সেখান থেকে কিন্তু কারেন্ট মানে আমরা মানে পাওয়ার যে ক্ষমতা, পরিবহনের যে ক্ষমতা, সেটা খুবই কম, বুঝতে পারলে? তার জন্য কি আমরা ধরো লবণটাকে যদি জলে গুলে দিই, তাহলে সেটা কি সল্ট ওয়াটার হয়ে গেল। সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি এবং খুব সুন্দর তড়িৎ পাবো আমরা, বুঝতে পারলে? মানে দ্রবণ করা মানে কি, মানে দ্রবীভূত হয়ে গেল আর কি, বুঝতে পারলে? জলের মধ্যে তুমি দিয়ে মানে NaClটা দিলে সেটা কি দ্রবীভূত হচ্ছে, মানে ঘুলে যাচ্ছে আর কি, বুঝতে পারলে? এটাকে দ্রবীভূত হওয়া বলে। তাহলে অপশন যেটা হবে তড়িৎ পরিবহনের ক্ষমতা নিম্নতম, সেটা কি কঠিন, যেখানে কঠিন থাকবে সেটা আনসার হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে দেখো, বলছে ভোল্ট মিটারে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে কি হয়? তাহলে জিনিসটা বুঝতে হয়। ধরো তড়িৎ বিশ্লেষণ যদি তুমি দেখো এরকম, তাহলে ধরো এখানে একটা দাঁড় রয়েছে, এখানে একটা দাঁড় রয়েছে, এটা ক্যাথোড তাই নেগেটিভ, এটা অ্যানোড তাই পজিটিভ। এবার তুমি এর সাথে কি করলে, একটা বাল্ব কিছু একটা জ্বালিয়ে দিলে, বুঝতে পারলে? মানে এখানে তুমি কী দিয়েছো, আচ্ছা এখানে তুমি ব্যাটারি দিয়ে দাও, সাপোজ নেগেটিভ পজিটিভ। এখানে দেখো তুমি এই যে জলটার মধ্যে তোমার রয়েছে H2, মানে জল রয়েছে, মানে কিছু নেই, সাপোজ এটা H2 রয়েছে, তাহলে জলে H2O, তাহলে H2O কে যদি আমরা ভাঙি তাহলে কী পাবো? H+ পাবো আর O2- পাবো আমরা, রাইট? এইবার তাহলে H+টা ভেঙে গেল, O2- ভেঙে গেল, মানে H2 ভেঙে এই দুটো উৎপন্ন করলো। তাহলে H+টা দেখো নেগেটিভ পজিটিভ চার্জ, তাহলে কার কাছে আসবে? নেগেটিভের কাছে, তো মানে ক্যাথোডের কাছে আসলো। আর O2- দেখো নেগেটিভ, তাহলে কি পজিটিভের কাছে, মানে মানে পজিটিভ যে তড়িৎ দেয় তার কাছে আসলো কি O2-টা। এবার দেখো ঘটনাটা সাধারণত কি হয়, অ্যানোড প্লেটের কথা ভালো করে দেখবে তুমি এখানে, অ্যানোড প্লেটের কথা, কারণ এখানে অ্যানোডেই জিজ্ঞাসা করেছে। তাহলে অ্যানোড প্লেটে যখন এই O2- আসলো, এর ক্ষেত্রে কিন্তু দেখো মাইনাস সাইন, তার মানে কি দুটো ইলেকট্রন বেশি, এই ইলেকট্রন থাকার কথা ছিল মানে যতগুলো, তার থেকে কি দুটো ইলেকট্রন বেশি রয়েছে। তাহলে যখনই এই তড়িৎদ্বারে আসবে, তখন কী করে দুটো ইলেকট্রন সে ত্যাগ করে দেবে, ত্যাগ করে কি অ্যানোডে দিয়ে দেবে, দিয়ে সে অক্সিজেন উৎপন্ন করবে, অক্সিজেন পরমাণু উৎপন্ন করবে। তাহলে কি ইলেকট্রন ত্যাগ করছে, যে ইলেকট্রন যে ত্যাগ করে এটাকে জারণ বলে, এটাকে কি বলে? জারণ বলে।
এবং অ্যানোডে কী হয়, অক্সিজেন মানে O2 মুক্ত হয়। তাহলে অক্সিজেন পরমাণু আরেকটা অক্সিজেন পরমাণু যুক্ত হলো, দিয়ে সেখান থেকে উৎপন্ন করলো O2, তাহলে O2 গ্যাস পাই আমরা এখান থেকে। বুঝতে পারলে, এই ঘটনাটা ঘটে থাকে। তাহলে এখানে কী হবে, জারণ হবে এবং O2 মুক্ত হয়, O2 মুক্ত হয় এখানে। ওকে, আচ্ছা বুঝলাম। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে যা দিলে বাদামি অর্ধক্ষেপ পড়ে সেই দ্রবণটি হলো কি, অ্যামোনিয়া দ্রবণ। ক্লিয়ার হয়েছে? যে কোন ধাতুটি ব্রোঞ্জ ও কাঁসা দুটিতেই আছে? দেখো বুঝতে হবে এখানে, যদি তুমি ব্রোঞ্জের কথা যদি বলো, ব্রোঞ্জকে আমরা এরকমভাবে মনে রাখি, বোতামটি ব দিয়ে ব্রোঞ্জ, তাহলে বুঝলাম ব্রোঞ্জের জন্য বলছি আমি। তাম দিয়ে তামা, টি দিয়ে টিন, তাহলে এই দুটোর যে কম্বিনেশন এটা কি, এটা ব্রোঞ্জ। ওকে, এবার কাঁসা বলেছে, কাঁসার ক্ষেত্রে কি করি আমরা, দেখো কাতাটি বলি আমরা, কাতাটি। ওকে, তাহলে কাতে কাঁসা মিলে গেল, অসুবিধা নেই। তাতে তামা, এটাতে তামা মিলে গেল। টিতে কি টিন হবে। তাহলে দেখো ব্রোঞ্জের মধ্যে তামা টিন রয়েছে, কাঁসার মধ্যেও ভাই তামা টিন রয়েছে। তাহলে এইবার বলছে অপশন দেখো, এবার বলছে কোন ধাতুটি ব্রোঞ্জ ও কাঁসা দুটোতেই রয়েছে। তামাও কাঁসাতে রয়েছে, ব্রোঞ্জে রয়েছে, মানে কাঁসাতে রয়েছে, ব্রোঞ্জে রয়েছে, আবার টিনও কিন্তু তামাও মানে কাঁসা ও ব্রোঞ্জের মধ্যে রয়েছে। তাহলে অপশন দেখো, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে অপশনে কিন্তু দুটোই দিয়েছে। সাধারণত তোমাদের একটাই দেবে, কিন্তু যদি দুটো দিয়ে দেয়, হ্যাঁ যদি দুটো দিয়ে দেয় তখন তোমরা কী করে বলো তো, তামাটাকে ধরবে, কারণ তামার পরিমাণটা বেশি রয়েছে, মানে তামার যে পার্সেন্টেজ সেটা বেশি আছে। বুঝতে পারলে কথাটা, তামার পার্সেন্টেজ বেশি আছে, তাই তামাটাকে আমরা কারেক্ট আনসার হিসেবে ধরলাম এইখানটাতে। হ্যাঁ, মানে আনসার কিন্তু দুটোই হবে, বাট আইডিয়ালি যদি আমি বলি আনসার দুটোই। কিন্তু আমি জাস্ট বলতে চাইছি যে না, দুটো হবে না, একটা অ্যান্সার হবে। ঠিক আছে, সেটা কোনটা হয় তাহলে, সেটা তামা হবে, কারণ তামার পরিমাণটা বেশি। বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন দেখো, যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে পরিবর্তন করা যায় সেটি কি? যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি তুমি আসবে, মেকানিক্যাল এনার্জি থেকে তুমি ইলেকট্রিক্যাল এনার্জিতে আসবে। বুঝতে পারলি? তাহলে যান্ত্রিক যে শক্তি মানে মেকানিক্যাল এনার্জি, সেটা থেকে তুমি কিসে আসবে, দেখো ইলেকট্রিক্যাল এনার্জিতে আসবে। সেটা কে করে এটা? ডায়নামো করে নিশ্চয়ই, মানে জেনারেটর করে, তাই না? জেনারেটর এই কাজটা করে থাকে। ঠিক আছে, ঘুরছে জেনারেটর, তুমি ঘোরাচ্ছ, তাহলে যান্ত্রিক শক্তি, সেখানে তুমি কারেন্ট পাচ্ছ, তুমি ডায়নামো করছো এটা। আচ্ছা, বলতো ডায়নামোর ক্ষেত্রে ফ্লেমিংয়ের কোন সূত্র কাজে লাগে, বাম হস্ত না ডান হস্ত? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে, সমগণীয় শ্রেণীর যৌগগুলির মধ্যে আণবিক সংকেতের পার্থক্য হলো, দেখো সমগণীয় যখন শ্রেণী বলছে এর ক্ষেত্রে মনে রাখবে CH2 বন্ড অথবা 14 আণবিক সংকেত। বলবো 14 কী করে হয়, তাই না? দেখো CH2-র কথা যদি বলি আমি, CH2C কার্বন 14, হাইড্রোজেনের ক্ষেত্রে 1, দুটো রয়েছে তাই 2, তাহলে যোগ করে দাও, সরি এটা কার্বন তো 12 হবে, তাই না? এটা 12 হবে, 14 কেন লিখলাম, এটা 12 হবে। 12, 6 দুগুণে 12 ধরি আমরা, 6 ওই আর কি 12। ঠিক আছে, এর যে আণবিক ভাষাটা কত 12 হয়। আচ্ছা, তাহলে 12, আর হাইড্রোজেনের ক্ষেত্রে 1 × 2 মানে 12 + 2 মানে 14। তাই জন্য আমরা বলে থাকি অনেক সময় কি 14 আণবিক সংকেত অথবা CH2 যে বন্ডের যে যৌগ সেগুলোকে আমরা বলে থাকি সমগণীয় যৌগ। তাহলে আনসার কোনটা হবে, এইটা। এখানে যদি 14 লেখা থাকতো 14 আনসার করতে তুমি, অথবা CH2 লেখা থাকলে CH2 আনসার করে দেবে। বুঝতে পারলে? এখানে জিনিসটা তোমাকে বুঝতে হবে যে কেন 14 বলছে আমি। 14 বলছে আর কিছুই না, CH2 থেকেই 14 বলা হচ্ছে। C12 মানে আণবিক ভর 12, আর হচ্ছে তোমার হাইড্রোজেনের ক্ষেত্রে যেহেতু H2 রয়েছে তাই 2, তাহলে 12 আর 2 হয়ে গেল 14। বুঝতে পারলে? এইভাবে তোমাকে প্রবলেমগুলো সলভ করতে হবে। এগুলো করে গেলে পরে কোনো অসুবিধা হবে না তোমাদের। বুঝতে পারলে? একটু প্র্যাকটিস করো ভালো করে, সব ক্লিয়ার হয়ে যাবে। আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে।
সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।